আমার অনেক খিদে পেয়েছে গাইস, আগে আমাকে ব্রেকফাস্ট করতে দে। আইয়ুব বিরক্ত হলো, খুব রাগের সুরে বলল, তুই কি আমার সাথে ইয়ার্কি মারছিস রাহিন? বুঝতে পারছিস না আমরা কতটা সিরিয়াস? আরে ভাই সত্যি আমার খুব খিদে পেয়েছে, পেটে খাবার না পড়লে আমার পক্ষে কিছু বলা পসিবল না। আইয়ুব, ওকে খাবারটা খেয়ে নিতে দে, তবে এই রুমে খাবারটা আনার ব্যবস্থা করছি। তাই কর। আর শোন, আমার পিচি বউটা যেন খাবারটা দিতে আসে, ওটা একটু দেখিস। শালা, তুই কি শ্বশুর বাড়ি এসেছিস যে বউ এসে খাবার দিয়ে যাবে? রাহিন অমিতের দিকে তাকিয়ে বলল। নিজের শ্বশুর বাড়ি না হোক, বউয়ের শ্বশুর বাড়ি তো এসেছি। রাহিনের কথায় বিরক্ত সকলে। সারবাজ বলল, আইয়ুব, তুই নিচে যা, সামিয়াকে খুঁজে রাহিনের জন্য খাবার নিয়ে আয়। রাহিন একটু ভেবে বলল, আর শোন, সামিয়া নাজমিন দুজনকেই নিয়ে আসবি। ওরা যেহেতু এখন আমাদের টিমের মেম্বার, সেহেতু ওদেরও সবটা জানা উচিত। ব্যাপারটা এমন যে ওরা জানলে আমাদের সুবিধা হবে। কেউ বুঝতে পারলো না যে কি এমন হয়েছে, যার জন্য নাজমিন আর সামিয়াকে ডাকতে বলল রাহিন। 10 মিনিটের মাথায় রুমে এসে হাজির হলো ওরা তিনজনে। সামিয়ার হাতে খাবারের প্লেট, খাবারটা টেবিলের উপর রাখলো সামিয়া। রাহিন ওয়াশরুম থেকে হাত ধুয়ে এসে খেতে বসলো। সামিয়া আর নাজমিন দাঁড়িয়ে রইল এক সাইডে। খাওয়া শেষ করে প্লেটটা জায়গা মতো রেখে ওয়াশরুমে গিয়ে হাত ধুয়ে আসলো রাহিন। বিছানার উপর পা ঝুলিয়ে বসে সবটা খুলে বলল সবাইকে। সকলে কিং কর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে রইল রাহিনের দিকে, কারো মুখে রা নেই। নাজমিন, সামিয়া অবাকের শেষ সীমানায়। শেহরাজ খান মেয়েদের ক্রাশ হলেও মেয়েরা ভয় পায় তার সামনে দাঁড়িয়ে কথা বলতে, সেখানে ইফতিয়া এমন একটা কাজ করলো কোন সাহসে? সামিয়া নীরবতা ভেঙে বলল, মামার মান সম্মান রাখলো না, এমন একটা কাজ কিভাবে করতে পারলো? এই জন্যই আজ এত মেকআপ করেছি, জ্বরের দাগ লুকানোর জন্য। এত কিছুর মধ্যে একটা খুশির খবর আছে, শেহরাজ কাল ওর সব ফিলিংসের কথা আমাকে জানিয়েছে। কথাটা শোনা মাত্রই সকলের মধ্যে খুশির জোয়ার বয়ে গেল। দরজার আড়ালে থেকে সবটাই শুনল সুমু, শুধু রাহিনের শেষের কথাগুলো তার কান পর্যন্ত গেল না। তার আগে ওই জায়গা ত্যাগ করেছে সে। সুমু সামিয়াকে খুঁজতে এসেছিল, নিজের প্রিয় কানের দুল জোড়া পাচ্ছিল না বলে। কান সন্ধ্যায় খান সাহেবের থেকে এমন কথা শুনে কাঁদতে কাঁদতে রুমে এসেছিল সে। হাতের চুড়ি, কানের দুল সব খুলে ছুঁড়ে মেরেছিল, তারপর আর খুঁজে দেখেনি। ভেবেছিল তার বোন তুলে রেখেছে কিনা, সেই ভেবেই ড্রয়িং রুমে গিয়েছিল মাহিসাদের কাছে সামিয়াকে জিজ্ঞাসা করবে বলে। মাইশা জানে সামিয়া আর নাজমিন রাহিন ভাইয়ার রুমে আছে, খাবার দিতে গেছে। কথাটা শোনা মাত্রই রাহিনের রুমের উদ্দেশ্যে চলে আসে সুমু, কিন্তু এখানে সে এমন কিছু শুনবে আশা করেনি সুমু। রুমের ভেতর থেকে আসার কোনো কথাই তার কানে গেল না। দৌড়াতে দৌড়াতে মাইশার রুমে এসে দরজা বন্ধ করে দিল সুমু। টেবিল থেকে পানির গ্লাসটা নিয়ে ঢকঢক করে পানিটা খেয়ে নিল সে। রাহিনের বলা কথাগুলো এখনো বাজছে তার কানে। পানির গ্লাস হাতে নিয়েই বিছানার উপর পা ঝুলিয়ে বসলো সে। পানির গ্লাসের দিকে অপলক তাকিয়ে থেকে বাঁকা হাসলো সে। গ্লাসটা হাতে নিয়ে রুম ছাড়লো স্টোর রুমে যাবার উদ্দেশ্যে। স্টোর রুমে দরজা খুলে ভেতরে ঢুকলো সুমু। ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়েছে, কিছু একটা খুঁজতে লাগলো সে। কাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল তার। হাতুড়িটা হাতে নিয়ে কাঁচের গ্লাসটা ভেঙে গুঁড়া গুঁড়া করে ফেললো। গুঁড়াগুলোকে খুব সাবধানে স্টোর রুমে থাকা একটা ছোট বোতলের মধ্যে ভরে নিল সে। হাতুড়িটাকে জায়গা মতো রেখে দিল। কাচের গুঁড়ো পড়ে থাকা জায়গাটা ভালো করে পরিষ্কার করে রাখলো। বোতলটা ওড়নার তলে লুকিয়ে স্টোর রুম ছেড়ে বেরিয়ে আসলো সুমু। বেলা বাজে 1টা। শেহরাজ ঘুম থেকে উঠে একবারে শাওয়ার নিয়েছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে শার্টের বোতাম লাগাচ্ছিল। উপরে 2টা বোতাম খোলা রেখে দিল। সাদা শার্ট আর কালো ট্রাউজারে মারাত্মক হ্যান্ডসাম লাগছে। রোজগারের মতো একে একে ফিঙ্গার রিং ডান হাতে, কালো ব্যাচ পরে নিল। বা হাতে আজ পড়েছে কালো ঘড়ি। চুলগুলো জেল আর স্প্রে দিয়ে সেট করে নিল। শেষে তার ফেভারিট দি ম্যান বডি স্প্রেটা ব্যবহার করলো। শার্টের হাতা ফোল্ড করতে করতে টেবিল থেকে ফোনটা হাতে নিয়ে চলে গেল ব্যালকনিতে। ইনস্টাগ্রামে ঢুকে কাঙ্ক্ষিত জায়গায় টেক্সট পাঠালো। সাথে সাথে টেক্সটটা সিন হলো। অনলাইনে ছিল তার প্রেয়সী। ঠোঁটে মৃদু হাসি রেখে চেয়ারে বসলো। 20 মিনিটের মাথায় রুমের দরজায় এসে দাঁড়ালো সুমু। ঠোঁটে তার এক চিলতে হাসি, হাতে খাবার আর চায়ের কাপ। নক করতেই ভেতর থেকে রুমে ঢুকার পারমিশন পেল। রুমের দরজা ছেলে ভেতরে ঢুকলো। কাল রাতের রাগটা এখন আর নেই সুমুর, আছে শুধু একরাশ মুগ্ধতা আর এক আকাশ সমান ভালোবাসা। হাতের ট্রেটা নিয়ে গুটি গুটি পায়ে হেঁটে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো সুমু। কাঙ্ক্ষিত মানুষটার দিকে চোখ পড়তেই থমকে গেল হৃদয়। অশান্ত হলো মন। সেই প্রথম দিনের মতোই ফিলিংস। নিজেকে কোনো মতে সামলে খাবারটা টেবিলের উপর রাখলো সুমু। শেহরাজের চোখ দুটো ফোনের স্ক্রিনে আটকে আছে, এখন পর্যন্ত চোখ তুলে তাকায়নি সে। সুমু ছোট্ট একটা ঢোক গিলে বলল, আপনার ব্রেকফাস্ট আর চা। কথাটা শুনলো শেহরাজ, কিন্তু চোখ তুলে তাকালো না। হঠাৎ ইফতিয়ার চিৎকার ভেসে এলো দুজনার কানে। সুমু আর 1 সেকেন্ডও দাঁড়ালো না, হন্তদন্ত হয়ে ছুটল ড্রয়িং রুমের উদ্দেশ্যে। শেহরাজ ঠাই
বসে রইল। হঠাৎ বেলকনি থেকে নজর গেল বাগানের দিকে। সুমু হন্তদন্ত হয়ে বাগানে ছুটছে। গাঁদা ফুলের গাছ থেকে কিছু পাতা ছিঁড়ে 2 হাতের তালুর সাহায্যে রস বের করে একটা বাটিতে ভরে নিল। ওড়নার নিচ থেকে একটা কৌটা বের করলো সুমু। শেহরাজের ডাউট লাগলো ব্যাপারটা। মনোযোগ দিয়ে তাকিয়ে রইল বাগানে থাকা প্রেয়সীর দিকে। সুমু কৌটা থেকে কিছু একটা ঝাঁকিয়ে দিল বাটিতে থাকা পাতার রসের মধ্যে। তারপর আবারও কৌটাটা লুকিয়ে দৌড়ে চলে এলো বাড়ির ভেতরে। শেহরাজ আর বসে রইল না, উঠে রুম থেকে বেরিয়ে এলো। ড্রয়িং রুমে মানুষ ভর্তি। ইফতিয়ার কান্নার আওয়াজে সকলে হাজির হয়েছে। ইফতিয়ার ড্রয়িং রুমের সোফার উপর বসে অনবরত কেঁদে যাচ্ছে। খুশি বেগম মেয়ের পাশে বসে হাউমাউ করে কাঁদছে। সুমু গাঁদা ফুলের রস নিয়ে 2 হাতের তালুর রক্ত পড়া বন্ধ করছে। রস দেওয়ার সাথে সাথে ইফতিয়া গগন ফাটিয়ে চিৎকার দিয়ে উঠল। খুশি বেগম সুমুকে ঝাড়ি মেরে বললেন, এই তুই ওটা কি দিচ্ছিস? সরা ওটা। আমার মেয়ের কত কষ্ট হচ্ছে দেখছিস না? খুশি আপা, ওটা গাঁদা ফুলের রস, ওটা দিলে একটু জ্বলবে, কিন্তু রক্ত পড়া বন্ধ হবে। সুমু 2 হাতে খুব ভালো করে রসটা লাগিয়ে দিল। আনোয়ার সাহেব এসে বললেন, ডাক্তার আর কিছুক্ষণের মধ্যে এসে পড়বে। ডাক্তার এলো 30 মিনিটের মাথায়। এসে ইফতিয়ার হাত ভালো করে চেক আপ করলো। হাতের ভেতর কাচের গুঁড়ি ঢুকে আছে। 2 হাতের তালুই ক্ষতবিক্ষত হয়ে গেছে। ডাক্তার খুব ভালো করে হাত চেক করে কাচের টুকরো বের করলো। হাতে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দিয়ে চলে গেল। শ্যাম্পুর ভিতরে কাঁচের টুকরো কিভাবে আসলো? ব্যাপারটা খুব অস্বাভাবিক। উপস্থিত সকলে খুব আশ্চর্য হয়ে আছে। এটা কিভাবে সম্ভব হলো? ওই শ্যাম্পু আমার ইফতিয়া আগেও ব্যবহার করেছে। আমি আপনাকে বলেছি ভাইজান, কেউ ইচ্ছে করে আমার মেয়ের ক্ষতি করার চেষ্টা করছে। আনোয়ার সাহেব বোনের কথায় বিরক্ত হলেন। বিরক্তির সুরে বললেন, আহ খুশি, এসব কি ধরনের কথা? এখানে সকলে তোমার মেয়ের আপন। কেউ কেন ইফতিয়ারের কোনো ক্ষতি করতে যাবে? কিন্তু ভাইজান। আহ থামো তুমি, যা হবার হয়ে গেছে। এই ব্যাপারটা বাদ দাও। ইফতিয়াকে রুমে দিয়ে আসো, ও একটু রেস্ট নিক। আর সকলে যার যার কাজে যাও। বিয়ে বাড়ি আনন্দ করো সকলে। করিডোরে 2 হাত পকেটে ভরে দাঁড়িয়ে আছে শেহরাজ। ড্রয়িং রুমে এতক্ষণে ঘটে যাওয়া পুরো কাহিনী দেখলো শেহরাজ। সাথে নজরে এলো তার প্রেয়সীর ঠোঁটে তৃপ্তির হাসি। দেখে বোঝা যাচ্ছে সে কতটা খুশি। চোখে মুখে খুশির ঝলক ফুটে উঠেছে তার। ব্যাপারটা সবার নজর এড়িয়ে গেলেও এড়িয়ে যায়নি শেহরাজের চোখ থেকে। এই কাজে মাস্টারমাইন্ডকে শেহরাজের আর বুঝতে বাকি নেই। আর কাজটা কেন করেছে সেটাও বুঝে গেল মুহূর্তের মধ্যে। পাতার রসের কাহিনীটাও বুঝে গেল শেহরাজ। শেহরাজ আর দাঁড়িয়ে থাকলো না। রুমের মধ্যে ঢুকে দরজা লাগাতে যাবে তখনই হুড়মুড়িয়ে ঘরে ঢুকে পড়লো সবগুলো ফ্রেন্ড। শেহরাজ দরজা থেকে সরে গিয়ে ডিভানের উপর গিয়ে বসলো। সবগুলো ফ্রেন্ড রুমে ঢুকে এক দৃষ্টিতে তাকিয়েছে শেহরাজের দিকে। সকলকে তাকিয়ে থাকতে দেখেও শেহরাজের মধ্যে কোনো হেলদোল হলো না। সে নিশ্চিন্তে বসে ফোন স্ক্রল করছে। রাহিন শেহরাজের দিকে ভ্রু কুচকে তাকিয়ে রইল। ইফতিয়ার সাথে এমনটা তুই করেছিস শেহরাজ? শেহরাজ ফোনের দিকে চোখ রেখেই বলল, হয়তো। কিন্তু কখন তুই এটা করলি? তুই তো ঘুম থেকেই উঠছিস একটু আগে। আর তাছাড়া তুই তো এমন টাইপ ছেলে না যে অনুমতি ছাড়া কারোর রুমে যাবি, তাও কিনা মেয়েদের রুমে। শেহরাজ ভাবলেশীনভাবে উত্তর দিল। তাহলে হয়তো আমি না। শেহরাজের এমন ঘাটতেরামি উত্তর কারো ভালো লাগলো না। তুই কাল আমাকে জিজ্ঞাসা করেছিলি যে ইফতিয়ার হাত দুটো না থাকলে আমি খুব কষ্ট পাবো কিনা। তাই এখন তুই বল, এসকে এই কাজ করে কে করেছে? প্লিজ লুকাস না ভাই, বল কে করেছে। এই কাজ যে করেছে সেই কাজটা না করলে অবশ্যই ওই অসভ্য মেয়েটার হাত দুটো আমি রাখতাম না। তাহলে তুই জানিস সেই রাজ এই কাজ কে করেছে? আইয়ুব, আমি আমার জীবনের সঠিক মানুষটাকে সিলেক্ট করেছি। সকলে হতভম্ব হয়ে তাকিয়ে রইল শেহরাজের দিকে। কারো আর বুঝতে বাকি রইল না এই কথার মানে। বাহ, যেমন দেবা তেমন ভাবি। সকলে হেসে ফেলল নিহালের কথায়। আইয়ুব বলল, ভাই তোরা দুজন এক হবি, মানে একজন সিংহ তো আরেকজন সিংহিনী, জমে যাবে মামা। শেহরাজ মাথা তুলে তাকিয়ে বলল, একজন শেরের সাথে একজন শেরানিকে মানায়। কিন্তু তুই বুঝলি কি করে এই কাজটুকু সমু করেছে? শালা, ও হলো ওমানের নাম্বার 1 বিজনেসম্যান। তুই হয়তো ভুলে গেছিস ও আর কেউ না, শেহরাজ খান, জোহরের চোকর। ওর জন্য এই সামান্য জিনিসটা বোঝা কোনো ব্যাপার না। সেসব তো বুঝলাম, কিন্তু সুমু কি করে জানতে পারলো কাল রাতের ঘটনা? শেহরাজ ভ্রু কুচকে তাকিয়ে বলল, জানতে পারলো কিভাবে মানে? তোরা বলিসনি ওকে? না, শুধু সামিয়া আর নাজমিন জানে। কিভাবে জেনেছে সেটা বড় কথা না, কাজটা সুমু দারুণ করেছে। আই অ্যাপ্রিসিয়েট হার। এইভাবে চলল তাদের আড্ডা, একে অপরের পিছে লাগা। সন্ধ্যা রাত। পুরো শিকদার বাড়ি অসাধারণ সুন্দর করে লাইটিং করা হয়েছে। চারিপাশে মরিচবাতির আলোয় আলোকিত। পার্লারের মেয়েরা এসে বাড়ির মেয়েদের সাজিয়ে দিয়ে গেছে।
সুমু কিছুতেই শাড়ি পরতে চাইছিল না। মাইশা অনেক রিকোয়েস্ট করে ওকে শাড়ি পরিয়েছে, কিন্তু পার্লারের মেয়েদের দিয়ে সাজেনি সুমু। ঠোঁটে একদম হালকা গোলাপি লিপস্টিক আর কিছু সিম্পল অর্নামেন্টস পরেছে। কোমর পর্যন্ত চুলগুলো মাথার বাঁ সাইডে সিতি করে ছেড়ে রেখেছে। এতেই অপূর্ব লাগছে তাকে। গায়ে হলুদের জন্য আর্টিফিশিয়াল অর্নামেন্টস কেনা হয়েছে সবার জন্যে। সুমু সেগুলো পরেনি। বাড়ির সকল মেয়েদের সাজ এক, শুধু সুমুর আর মাইশার ভিন্ন। মাইশা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ঘুরে ঘুরে দেখছে। কথায় বলে, মেয়েদের বিয়ের ছোঁয়া লাগলে সৌন্দর্য বৃদ্ধি পায়। মাইশাকে দেখেই বোঝা যাচ্ছে কথাটায় কোনো ভুল নেই। অপরূপ সুন্দর লাগছে তাকে। ফর্সা শরীরের উপর হলুদ শাড়ির সাথে অর্নামেন্টসগুলো ফুটে উঠেছে। বাড়ির সকল ছেলেরা একই রকমের কালো পাঞ্জাবি পরেছে, আর মহিলারা সকলে হলুদ কালারের শাড়ি পরেছে। শেহরাজ এখনো রেডি হয়নি, বসে বসে ফোন স্ক্রল করছে। এমন কাণ্ড দেখে আইয়ুবরা সকলেই হতভম্ব। তুই এখনো রেডি হসনি কেন? শেহরাজ শারবাজের দিকে তাকিয়ে বলল, আমি কি মেয়ে মানুষ যে সন্ধ্যা থেকে রেডি হতে শুরু করব? অনুষ্ঠান এখনো শুরু হয়নি। অনুষ্ঠান শুরু হোক, আগে আমি রেডি হয়ে যাব। কি রে, তুই পাঞ্জাবি পরবি না? শেহরাজ কোনো উত্তর দিল না, ফোন স্ক্রল করতে লাগলো। কেন পড়বে না? অবশ্যই পড়বে। এই শেহরাজ সকলে ম্যাচিং ম্যাচিং পাঞ্জাবি, আজ অনেক ভিডিও ক্লিপ নেব। যা না ভাই, রেডি হয়ে আয়। চাটা খেয়ে তারপর রেডি হব। চা? এখন তুই চা পাবি কোথায়? আসছে। তখনই দরজায় নক করলো। পারমিশন পেয়ে ভেতরে ঢুকলো সুমু। সকলে হতভম্ব হয়ে তাকিয়ে রইল। শেহরাজের হৃদয় থমকে গেল। এমন কিছু প্রত্যাশা করেনি। সেই মেয়ে সত্যিই তাকে খুন করার প্ল্যান করেছে। শাড়িতে একদম বউ বউ লাগছে সুমুকে। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে শেহরাজ, চোখের পলক পড়ছে না। আইয়ুব শেহরাজের তাকিয়ে থাকা দেখে গলা খাকিয়ে উঠল। এতে ধ্যান ভাঙল শেহরাজের। চোখ নামিয়ে নিল। সে বলল, চায়ের কাপটা টেবিলের উপর রেখে রুম থেকে যাও। সুমু চায়ের কাপটা টেবিলের উপর রেখে চলে গেল। ইস, আজ এমন কেউ নেই বলে আমাকে পার্সোনালি চা দিতে আসে না। আইয়ুবের কথা শুনে সকলে একসাথে হেসে উঠল। শেহরাজ বিরক্তির চোখে তাকালো আইয়ুবের দিকে। রিহানের উদ্দেশ্যে বলল, এ রাহিন, নাজমিনকে বলিস তো আইয়ুবকে প্রতিদিন নিজের হাতে পার্সোনালি চা দিয়ে দিতে। শেহরাজের কথায় সকলে আইয়ুবের দিকে তাকালো। আইয়ুব আমতা আমতা করে বলল, ওই ঝগড়াটে মেয়েটা কেন পার্সোনালি চা দিতে আসবে? আর ও দিলেই বা আমি খাবো কেন? তার উত্তর তোর কথার ধরনে বোঝা যাচ্ছে। আইয়ুবে চুরি করে ধরা পড়ার মতো অবস্থা। বলল, তোর কি সব দিকেই নজর থাকে আজকে? কোনো কিছুই তোর থেকে লুকানো যায় না? শেহরাজ হেসে ফেলল। চাটা শেষ করে পাঞ্জাবি নিয়ে চলে গেল চেঞ্জ করতে। ঘড়ির কাঁটায় রাত 9টা বাজে। সকলে গার্ডেনে অনুষ্ঠানে মেতে আছে। বড়রা সকলে এক এক করে মাইশাকে হলুদ লাগিয়ে দিচ্ছে আর মিষ্টি মুখ করাচ্ছে। সকলে যার যার মতো মাইশাকে গিফট দিচ্ছে। আনোয়ার সাহেব আর মিনা বেগম মেয়েকে হলুদ দিতে গিয়েও কেঁদে ফেলেছে। মা বাবার কান্না দেখে মাইশাও নিজেকে সামলাতে পারেনি। সকলে বুঝিয়ে তাদেরকে শান্ত করেছে। সকলের গায়ে হলুদ দেওয়া শেষ, শুধু সুমুই এখনো দেয়নি। সামিয়া গিয়ে সুমুকে ডেকে নিয়ে আসলো। স্টেজের উপর উঠতেই মাইশা বলল, এতক্ষণ কোথায় ছিলি সুমু? আপু, আমি শাড়ি পরে হাঁটতে পারছি না, দেখো না কেমন খুলে খুলে যাচ্ছে। মাইশা আলতো হাসলেন সুমুর কথায়। বলল, এখন থেকেই অভ্যেস করে রাখ, তাহলে আর তোর নিজের বিয়ের সময় কোনো সমস্যাই হবে না। সুমু হালকা লজ্জা পেল মাইশার কথায়। মাইশা সুমুর লজ্জা পাওয়া মুখটা দেখে বলল, ওরে আমার লজ্জাবতী রে, থাক, তোকে আর লজ্জা পেতে হবে না। শুধু কি লজ্জাই পাবি, নাকি আমাকে হলুদও ছোঁয়াবি? সুমু হলুদের বাটি থেকে হলুদ নিয়ে মাইশাকে ছোঁয়ালো। কাঁটা চামচে একটা মিষ্টি গেথে মাইশাকে খাওয়ালো। মাইশা পুরোটা খেতে পারবে না বলল। এই নিয়ে সুমু আর মাইশার খুনসুটি চলতে লাগলো। দূর থেকে এক জোড়া চোখ সবটাই দেখতে লাগলো। হঠাৎ তার চোখে পড়ল সুমুর পেটের খানিকটা অংশ দেখা যাচ্ছে। শেহরাজ মনে মনে বকতে লাগলো। সুমুকে বলল, যেটা ম্যানেজ করতে পারে না সেটা ইউজ করার কি দরকার? এই মেয়েটার পেটের এতটুকু অংশ দেখা যাচ্ছে, সেদিকে মেয়েটার কোনো হুঁশ নেই। দিব্যি তখন থেকে হেসেই চলেছে। এই শরীরের প্রতিটা অংশ আমার। সৃষ্টিকর্তারা আমার নামে বানানোর এই দেহটা ওকে নিজের কাছে যত্ন সহকারে দেখে শুনে রাখার জন্য দিয়েছে, যাতে ভবিষ্যতে আমার আমানত ছই সালামতে আমার হাতে তুলে দিতে পারে। আর ও কিনা সেই দেহের প্রতি এতটা কেয়ারলেস। শেহরাজ খান নিজের জিনিসের প্রতি অবহেলা অযত্ন একদম সহ্য করবে না। ওর কোনো অধিকার নেই আমার জিনিসের প্রতি এত অযত্নশীল হবার। কথাগুলো মনে মনে বলে পকেট থেকে ফোনটা বের করে আইয়ুবকে টেক্সট করলো। 2 মিনিটের মধ্যে আইয়ুব এসে হাজির হলো শেহরাজের সামনে। শেহরাজ বলল, নাসিম কই? আইয়ুব রাগ দেখানোর ভঙ্গিমাতে বলল, ওই ঝগড়াটে মেয়ে কোথায় আমি কিভাবে জানবো? শেহরাজ বিরক্তির সুরে বলল, তোকে ওর পিছনে ঘুরতে দেখেছি, এখন বল কোথায় ও? আইয়ুব মনে মনে বলল, পিছনে ঘুরতেও দেখে ফেলেছে। এই শেহরাজের কয়টা চোখ? সামনের চোখ দুটো তো অলওয়েজ সুমুতে আটকে থাকে। দেখি তো ওর পিছনে কোনো হিডেন চোখ আছে কিনা। যেই ভাবা সেই কাজ। আইয়ুব শেহরাজের পিছনে গিয়ে ভালো করে চেক করলো, কিন্তু চোখ কেন
চোখের চও পেল না। আইয়ুবের কাজে শেহরাজ মহাবিরক্ত। চোখ বন্ধ করে রাগ কন্ট্রোল করার বৃথা চেষ্টা করলো। বিরক্তির সুরে আইয়ুবকে বলল। কি সমস্যা আয়ুব? আইয়ুব আনমনে উত্তর দিল। পেলাম না। শেহরাজ এক ভ্রু উঁচু করে বলল। কি পেলি না? এবারও আইয়ুব আনমনে উত্তর দিল। চোখ। শেহরাজ গর্জে উঠল। একটা রামধমক দিল আইয়ুবকে। আইয়ুবের হুঁশ ফিরল। আমতা আমতা করে বলল। কি হয়েছে শালা? থুড়ি ভাই, কি হয়েছে ভাই? শেহরাজের অগ্নি দৃষ্টি নিয়ে তাকানো দেখে আইয়ুব বলল। সত্যিই জানি না। শেহরাজ পাঞ্জাবির হাতা ফোল্ড করছিল। শেহরাজকে পাঞ্জাবির হাতা ফোল্ড করতে দেখে আইয়ুব বড় করে ঢোক গিলল। দাঁত বের করে হেসে বলল। এসকে পুরো কথাটা শেষ করতে দিবি তো? তার আগেই পাঞ্জাবির হাতা ফোল্ড করছিস কেন? আমি বলতে চাইছিলাম যে দেখিনি, কিন্তু তোর জন্য 7 সমুদ্র 13 নদী পার করে হলেও আমি ওই মেয়েকে খুঁজে নিয়ে আসবো। কথাটা শেষ করে আইয়ুব ছুটল নাজমিনকে খুঁজতে। পেয়েও গেল। আইয়ুব আগে থেকে জানতো নাজমিন কোথায়। আইয়ুব বন্ধুদের সাথে দাঁড়িয়ে দূর থেকে শ্যামকন্যাকে দেখছিল এতক্ষণ। সে আজ শাড়ি পরেছে, মুখে প্রসাধনী ছোঁয়া, চোখে কাজল, পাতলা চিকন ঠোঁটে গাঢ় রেড লিপস্টিক, পিঠ সমান চুলগুলো ছেড়ে রাখা, গলায় মাথায় কানে হাতে গায়ে হলুদের গয়না পরা। একদম নতুন রূপ আজ মেয়েটার। আইয়ুব নাজমিনের পেছনে গিয়ে দাঁড়ালো। ঠোঁটে তার লেগে আছে দুষ্টু হাসি। আইয়ুবের কাণ্ডে নাজমিন কিছুটা অস্বস্তিতে পড়ল। নাজমিন দেখলো সামনে দাঁড়িয়ে থাকা মেয়েগুলো হাসছে। নাজমিন তাদের এক্সকিউজ মি বলে সরে আসলো। আইয়ুব এখনো নাজমিনের পিছু পিছু ঘুরছে। নাজমিন বিরক্তির সুরে বলল। কি হচ্ছেটা কি? আমার পিছু নিয়েছেন কেন? এসকে আমাকে ডাকছে। কি? এসকে মানে শেহরাজ খান? হুম। অসম্ভব। উনি আমাকে কেন ডাকতে যাবেন? চলো আমার সাথে, গেলেই দেখতে পাবে। নাজমিন গেল আইয়ুবের সাথে। শেহরাজ চেয়ারে নির্বাক ভঙ্গিতে বসে আছে। দৃষ্টি তার প্রখর। কাউকে খুব মন দিয়ে দেখছে। শেহরাজের আশেপাশে মেয়েরা ঘুরঘুর করছে একটু চান্স নেওয়ার জন্য, কিন্তু এগোনোর সাহস পাচ্ছে না। নাজমিন গিয়ে দাঁড়ালো শেহরাজের সামনে। মুখ ফুটে বলল। আপনি দেখেছিলেন ভাইয়া? শেহরাজ নাজমিনের দিকে না তাকিয়ে উত্তর দিল। দেখেছিলাম। আইয়ুবের উদ্দেশ্যে বলল। আইয়ুব তুই এখন যা। হুকুম পেয়ে আইয়ুব চলে গেল। নাজমিন কিছুটা অস্বস্তি বোধ করছে, সাথে প্রচুর ভয় পাচ্ছে। শেহরাজ নাজমিনের সব ভয়কে কাটিয়ে বলল। ওই যে স্টেজের উপর তোমার কাজিন সমুকে দেখেছো, ওকে গিয়ে বলো হয়তো শাড়িটা চেঞ্জ করে আসতে, নয়তো শাড়িটা ঠিক মতো ম্যানেজ করতে। নাজমিন শেহরাজের কথায় সুমুর দিকে তাকালো। দেখলো শাড়ির ফাঁক দিয়ে সুমুর ফর্সা পেট দৃশ্যমান। ব্যাপারটা বুঝতে পেরে সম্মতি জানি সুমুর কাছে যাবার জন্য পা বাড়িয়েছিল নাজমিন। শেহরাজ পিছু থেকে ডাকলো ওকে। নাজমিন লিসেন। নাজমিন শেহরাজের দিকে তাকালো। দেখলো শেহরাজের দৃষ্টি এখনো সুমুতেই আটকে আছে। নাজমিন মনে মনে বলল। এখন পর্যন্ত আমার দিকে একটিবারও তাকায়নি। প্রতিটা মেয়ের জীবনে তো এমন লয়াল পুরুষই প্রয়োজন। কথাটা মনে মনে বলে মুখে বলল, জি ভাইয়া। তুমি সমুকে বলো না যে ব্যাপারটা আমি বলেছি, তাহলে হেজিটেট ফিল করবে। আর এই কাজটা শেষ করে তুমি আর স্বামী আমার সাথে এসে দেখা করো। নাজমিন মাথা দুলিয়ে সম্মতি জানালো, সাথে দ্বিতীয় দফায় মুগ্ধ হলো শেহরাজের প্রতি। একটা ছেলে ঠিক কতটা সৎ চরিত্রের হলে একটা মেয়ের দিকে না তাকিয়ে কথা বলে, আবার একটা মেয়েকে লজ্জার হাত থেকে বাঁচাচ্ছে, কিন্তু তার সামনে নিজের নাম জাহির করবে না, কারণ সত্যিটা জানতে পারলে মেয়েটা অস্বস্তিতে পড়তে পারে। সে যাতে অস্বস্তিতে না পড়ে তার জন্য নিজের নাম বলতে না করছে। কথাগুলো মনে মনে বলে পা বাড়িয়ে চলে গেল স্টেজের উদ্দেশ্যে। মুহূর্তের মাঝে সুমুর কাছে এসে পৌঁছালো। সুমু পাশে বসে বলল। সুমু আপু, তোমার পিঠ দেখা যাচ্ছে, শাড়িটা ঠিক করে নাও। নাজমিনের কথায় সুমু অস্বস্তিতে পড়ল। মুখটা কালো করে বলল। ঠিক এর জন্যই আমি শাড়ি পরতে চাচ্ছিলাম না, তুই আমাকে একটু হেল্প কর না। নাজমিন সম্মতি জানিয়ে সুমুকে সাহায্য করলো। নাজমিন সুমুকে আড়াল করে বাড়ির ভেতরে নিয়ে গেল। সুমু রুমে এসে নাজমিনকে বলল। ভাগ্যিস ব্যাপারটা তোর নজরে পড়েছিল, নয়তো আমি তো খেয়ালই করতাম না। আর কোনো ছেলে দেখলে কি একটা লজ্জায় পড়তাম আমি। না, এই শাড়ি আমি আর কোনো দিনও পরবো না। নাজমিন হেসে রুম ত্যাগ করলো। আলমারি থেকে একটা স্টোনের কাজ করা গর্জিয়াস সাদা রঙের চুড়িদার বের করলো সুমু। ড্রেসটা নিয়ে চলে গেল চেঞ্জ করতে। 10 মিনিটে চেঞ্জ করে বের হলো সুমু। আয়নার সামনে গিয়ে নিজেকে একটু পরিপাটি করে নিল। ফোনটা হাতে নিয়ে রুম ছাড়লো গার্ডেনের উদ্দেশ্যে। গার্ডেনে এসে দেখলো শেহরাজকে মেয়েরা ঘিরে ধরেছে। শেহরাজ প্রতিটা মেয়ের সাথে ডিস্টেন্স মেনটেন করে তাদের ফটোগ্রাফ নিতে দিচ্ছে। কাউকে তার নিজের বডির সাথে টাচ লাগার কোনো সুযোগ দিচ্ছে না। সুমুর ব্যাপারটা সহ্য হলো না। সে শেহরাজের দিকে এক দৃষ্টি নিয়ে তাকিয়ে হাঁটছে। হঠাৎ সামনে কারো উপস্থিতি টের পেয়ে পা থামিয়ে ফেললো সুমু। শেহরাজের দিক থেকে দৃষ্টি সরিয়ে সামনে তাকালো। দেখলো একজন ভদ্র মহিলা তার দিকে তাকিয়ে আছে। ঠোঁটে তার হাসি লেগে আছে। ভদ্রতা সূচক সুমু আলতো হাসলো। মহিলাটি বললেন, তুমি হাসি আপার মেয়ে না?
সুমু ছোট্ট করে জবাব দিল। জি আন্টি। মহিলাটি মুখের হাসির রেখা আরো বেশি প্রশস্ত করে বললেন, সেই কোন ছোটবেলায় তোমাকে দেখেছি, কত বড় হয়ে গেছো তুমি, দেখতেও ভারী মিষ্টি। তা তোমার না একটা ছোট বোন আছে? জি আন্টি, আছে। সেও নিশ্চয়ই খুব বড় হয়ে গেছে। তা তোমার নাম কি মা? শেখ সুমাইয়া জাহান। বাহ, খুব মিষ্টি নাম। তা পড়াশোনা করো তো মা? জি আন্টি, আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। খুব ভালো, এইটুকু বয়সে পড়াশোনাতে খুব এগিয়ে গেছো। জি আন্টি। তা মা, শাড়িতে তো তোমাকে খুব সুন্দর লাগছিল, চেঞ্জ করে ফেললে কেন? আমি তো এখানে এসে তোমাকে দেখার পর থেকে চোখ সরাতে পারিনি। তা মা, বিয়ে হয়ে গেছে তোমার? এমন প্রশ্নে খুব বিরক্ত বোধ করলো সুমু। জোর করে মুখে হাসির রেখা টেনে বলল, আসলে আন্টি, আমার একটু কাজ আছে, আমি আসছি। আপনি কিন্তু না খেয়ে যাবেন না। কথাটা বলে স্থান ত্যাগ করলো সুমু। তখনই ওই মহিলার সামনে এসে দাঁড়ালো খুশি বেগম। বললেন, কেমন আছিস হাসনা? জি ভালো। তোকে অনেকদিন পর দেখলাম। মেয়েকে খুব পছন্দ হয়েছে তোর, তাই না? হাসনা বেগম মুচকি হেসে বললেন, আরে খুশি, আর বলিস না, আমার ছেলেটাকে বিয়ে দেব, তাই মেয়ে খুঁজছি, কিন্তু হাতের কাছে কোনো ভালো মেয়ে পাচ্ছি না। আর তুই আমার ছোটবেলার বান্ধবী, তোর কাছে কিছু লুকাবো না, আমার ছেলে একটা মেয়েকে পছন্দ করে। মেয়েটাকে আমার একদম ভালো লাগেনি। আমার ওই একটা মাত্র ছেলেকে বলেছি আমার পছন্দ করা মেয়ের সাথেই ওর বিয়ে দেব আমি। হাসি আপার ওই মেয়েটা খুব মিষ্টি আর ব্যবহারও খুব সুন্দর, আমার ওকে খুব পছন্দ হয়েছে। খুশি বেগম হেসে বললেন, পছন্দ হয়েছে? ছেলের বউ করবি? সমস্যা কি? হাসনা বেগম খুশিতে গদগদ হয়ে বললেন, সত্যি খুশি? তুই সত্যি বলছিস? খুশি বেগম উচ্চস্বরে হেসে বললেন, হ্যাঁ সত্যি। হাসনা বেগম একটু ভাবুক হয়ে বললেন, কিন্তু তোর বড় বোন কি রাজি হবে মেয়ে বিয়ে দিতে? খুশি বেগম হাসনা বেগমের কাঁধে হাত রেখে বললেন, আরে আমি আছি না, তুই কোনো চিন্তা করিস না। কিন্তু তোর ছেলে, সে কি রাজি হবে? তুই ভাবিস না খুশি, আমার ছেলেকে রাজি করানোর দায়িত্ব আমার। ঠিক আছে, চল এখন অনুষ্ঠান দেখি। দুই বান্ধবী চলে গেলেন স্টেজের দিকে। দূর থেকে সবটা দেখলো একজোড়া চোখ, ঠোঁটে তার বাঁকা হাসি। মাইশার শ্বশুর বাড়ি থেকে লোক এসেছে হলুদের তত্ত্ব নিয়ে। মাইশা ভিডিও কলে কথা বলছে তার হবু জামাইয়ের সাথে। ডান্সের জন্য লোক ভাড়া করে আনা হয়েছে, তারা একের পর এক পারফরমেন্স করে যাচ্ছে। আনোয়ার সাহেব, রিসাদ সাহেব, ইফতিয়াক সাহেব, শামীম সাহেব হলুদে নিমন্ত্রিত সকলের দেখাশোনা করছেন। কারো কোনো অসুবিধা হচ্ছে কিনা, আসতে কোনো অসুবিধা হচ্ছে কিনা জিজ্ঞাসা করছেন। মিনা বেগম, হাসি বেগম চা, নাস্তা, শরবত, স্ন্যাক্স, পাকোড়া তৈরি করছেন। ক্যাটারিংয়ের লোকেরা সকলকে ঘুরে ঘুরে নাস্তা দিচ্ছেন। খুশি বেগম নিজের মেয়ে আর বান্ধবীর সাথে খোশ গল্প করছেন। ইফতিয়ার আর খুশি বেগমের মনের ভিতর রাগ জমে আছে। আনোয়ার সাহেবের তখনের বলা কথাগুলো পছন্দ হয়নি খুশি বেগমের। তার মেয়ের হাতের এমন অবস্থা, আর তার ভাই ব্যাপারটাকে তুচ্ছ করে দিচ্ছে, কিন্তু তিনি এর প্রতিশোধ নিয়ে ছাড়বে। কাল রাতের পর থেকে খুশি বেগম শেহরাজ আর সুমুর দিকে খুব ভালো করে নজর রেখেছে। রাইসা, তিশা, মাহি আর রাইসার সব ফ্রেন্ডরা ডান্সের প্রিপারেশন নিচ্ছে। ভাড়া করা ডান্সের পার্টির পর তাদের পারফরমেন্স। রাইফ চেয়ারে বসে বসে হাতে পাকোড়ার প্লেট নিয়ে খাচ্ছে আর ডান্স দেখছে। শেহরাজের ও তার ফ্রেন্ডরা একসাথে বসে আছে। শেহরাজ ফোনে স্ক্রল করছে আর রাহিনরা বসে আড্ডা দিচ্ছে। সুমু নাজমিন আর সামিয়াকে খুঁজছে, কিন্তু কোথাওই পাচ্ছে না। সুমু স্টেজের উপর উঠে মাইশাকে বলল, আপু, নাজমিন আর সামিয়াকে দেখেছো? দেখো না, কোথাও পাচ্ছি না। ডান্স পার্টির দিকে তাকিয়ে বলল, এই ডান্সের পার্টির পর তো ওদের পারফরমেন্স। রাইসা আর তিশা খুঁজছে ওদের দুজনকে। মাইশা ফোনটা নিচে নামিয়ে বলল, ওদের দুজনকে আমি শেহরাজ ভাইয়ার সাথে কথা বলতে দেখেছিলাম, তারপর আর দেখিনি। মাইশার কথায় সুমু ভ্রু কুচকে আসলো। মনে মনে বলল, খান সাহেবের সাথে ওদের কি কথা থাকতে পারে? ঠিক আছে আপু, তুমি ভাইয়ার সাথে কথা বলো, আমি আসছি। কথাটা বলেই স্থান ত্যাগ করলো সুমু। এগিয়ে গেল শেহরাজের দিকে। মুহূর্তে শেহরাজের সামনে এসে দাঁড়ালো। শেহরাজ মাথা তুলে তাকালো। আইয়ুবরা সকলে ঠোঁট টিপে হাসছে। সুমুর দৃষ্টি মাটির দিকে, চোখ তুলে তাকানোর সাহস পেল না। নিজেকে সামলে বলল, আপনি নাজমিন আর সামিয়া কোথায় আছে জানেন? শেহরাজ মাথা নামিয়ে ফোন স্ক্রল করতে করতে বলল, ওদের খবর আমি কিভাবে জানবো? সুমু আমতা আমতা করে বলল, মাইশা আপু বলল যে ওদের দুজনকে আপনার সাথে কথা বলতে বলে দেখেছে। হ্যাঁ, আমার কিছু লাগবে কিনা জিজ্ঞাসা করতে এসেছিল, তারপর চলে গেল। সুমু আর দাঁড়ালো না, বাড়ির ভিতরে চলে গেল। শেহরাজ তার মাসুকার যাওয়ার পানে তাকিয়ে আছে। আইয়ুব একটু জোরেই হেসে ফেলল।
আইয়ুবের হাসি দেখে শেহরাজের বাকি সব ফ্রেন্ডরাও হেসে ফেলল। শেহরাজ তাকালো আইয়ুবের পানে। আইয়ুব হাসতে হাসতে বলল, সরি, আজকে হাসি আটকে রাখতে কষ্ট হচ্ছিল, তাই দাঁত ভেদ করে ভেতর থেকে হাসি বেরিয়ে গেছে। আইয়ুবের কথা শুনে সকলে আরো উচ্চস্বরে হেসে উঠল। সুমু ও বাড়ির ভেতরে এসে ড্রয়িং রুমের কোথাও পেল না ওদের দুজনকে। সিঁড়ি দিয়ে উপরে উঠল। হঠাৎ কানে ভেসে এলো কারো কান্নার আওয়াজ। মুহূর্তেই মাইশার রুমের সামনে এসে পৌঁছালো সুমু। রুমের দরজা ঠেলে ভেতরে ঢুকলো। দেখলো সামিয়া অনবরত কাঁদছে আর নাজমিন বসে ওকে সান্ত্বনা দিচ্ছে। সুমুকে দেখে চোখের পানি তাড়াতাড়ি করে মুছলো সামিয়া। সুমু সামিয়ার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে। সুমু মুখ ফুটে বলল, তোরা দুজন কি নিজে থেকে আমাকে বলবি কি হয়েছে, নাকি আমি খুঁজে নিব? সামিয়া দৌড়ে এসে নিজের বোনকে জড়িয়ে ধরলো। কাঁদতে কাঁদতে বলল, আমার মাথার গাছড়াটা পড়ে গেছিল বলে আমি আর নাজনীন বাড়ির ভেতরে আসছিলাম গাছড়াটা খুঁজতে। তখন মাইশা আপুর শ্বশুরবাড়ি থেকে আসা একটা ছেলে আমাদের দুজনকে অনেক বাজে কথা বলেছে। আমাদের দুজনের ফিগার নিয়ে কথা বলেছে। আমাদের দুজনকে মাল বলে সম্বোধন করেছে। ওই ছেলের সাথে যে ছেলেগুলো ছিল তারা ওই ছেলেটার কথা শুনে জোরে জোরে হাসছিল। কথাটা বলেই কান্নায় ভেঙে পড়ল সামিয়া। নাজমিনের চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। রাগে সুমুর শরীর কাঁপছে। মুখ ফুটে বলল, ওরা এখন কোথায় আছে? গেটের বাইরে দাঁড়িয়ে সিগারেট টানছে। সুমু উত্তর পেয়ে বোনের হাত ধরে নাজমিনের কাছে গিয়ে নাজমিনের হাত ধরে টেনে তুলল। দুই হাতে দুই বোনকে ধরে নিয়ে গেটের বাহিরে আসলো। দেখলো 5 জন ছেলে দাঁড়িয়ে সিগারেট টানছে। দুই বোনকে নিয়ে ছেলেগুলোর সামনে গিয়ে দাঁড়ালো। সামিয়ার উদ্দেশ্যে বলল, কোনটা? সামিয়া আঙ্গুল তাক করে দেখালো। নাজমিন পরিস্থিতি উল্টো দিকে যাচ্ছে দেখে দৌড়ে চলে গেল রাহিনদের খবর দিতে। সুমু অগ্নি চোখে তাকিয়ে আছে ছেলেগুলোর দিকে। হঠাৎ একটা ছেলে বলে উঠল, রিফাত দেখ মামা, তোকে মারার জন্য লেডি গুন্ডা নিয়ে এসেছে। ছেলেটার কথাটা শেষ হতেই সকলে উচ্চস্বরে বিচ্ছিরিভাবে হেসে উঠল। রিফাত নামের ছেলেটা সুমুর পা থেকে মাথা প্রচন্ড নোংরা নজরে দেখে বলল, আগের দুটো থেকে এই মালটা বেশি সুন্দর মামা, একদম আগুন। উফ কি তেজ, নিয়ে তাকিয়ে আছে দেখা, পুরো ধানি লঙ্কা। আল্লাহ তেজিগাল। কথাগুলো বলি আবারও উচ্চস্বরে হেসে উঠল ছেলেগুলো। প্রচন্ড রাগ নিয়ে সুমু বলল, সামিয়া তোর পায়ের একটা জুতো খুলে আমাকে দে। বোনের আদেশ পেয়ে সামিয়া জুতা খুলে সুমুর হাতে দিল। সুমু আর দেরি না করে জুতা দিয়ে ঠাস ঠাস করে বাড়ি মারল ছেলেটার 2 গালে। এমন কাণ্ডে বাকি ছেলেগুলো হতভম্ব। রিফাত নামের ছেলেটা প্রচন্ড রাগ নিয়ে তর্জনী তুলে জোরে চিৎকার দিয়ে বলল, এই তুই? কথাটা শেষ করতে পারল না ছেলেটা। তার আগে সুমু তর্জনী তুলে চিৎকার দিয়ে বলল, ডোন্ট সাইড। তর্জনী আঙ্গুলটা নিজের ঠোঁটের উপর রেখে বলল, একদম চুপ, কোনো কথা বলবি না। মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? একটা মেয়ের গর্ভ থেকে জন্ম নিয়ে একটা মেয়েকেই নোংরা কথা বলিস? বাসায় নিজের মা বোনকেও কি মাল ডাকিস নাকি? নোংরা নজরে দেখিস নাকি? তোকে জুতো দিয়ে কেন মারলাম জানিস? তোর মতো নোংরা ছেলেকে নিজের হাত দিয়ে চড় মারার কথা ভাবলেও আমার গা গুলিয়ে উঠছে। তাই তোকে জুতো দিয়ে মারলাম, কারণ তুই এটারই যোগ্য। অবশ্য আমার মনে হচ্ছে তোকে মেরে জুতোটাও নোংরা হয়ে গেছে। আমরা হয়তো বুঝতে পারছি না, তবে দেখ হয়তো জুতোটার গা গোলাচ্ছে। এই সামিয়া, এই জুতোগুলো নোংরা হয়ে গেছে। চল এগুলো গোবরের মধ্যে ফেলে তুই অন্য জুতা পরবি। কথাটা বলে সুমু সামিয়ার হাত ধরে চলে যাচ্ছিল। তখনই ছেলেটার চিৎকারের আওয়াজ ভেসে আসলো সুমুর কানে। সুমু আর সামিয়া ঘুরে তাকিয়ে দেখলো শেহরাজ ছেলেটার হাত মুচড়ে ধরে আছে। নাজমিন সকলকে ডেকে অনেক আগেই নিয়ে এসেছে, কিন্তু শেহরাজ গেটের সামনেই সকলকে আটকে দেয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে তার সিংহিনীর শাসন দেখছিল। সুমু ঘুরে দাঁড়ানোর সময় রিফাত নামের ছেলেটা সুমুর দিকে হাত বাড়ায়। এই দৃশ্য দেখে শেহরাজ ঝড়ের গতিতে এসে ছেলেটার হাত মুচড়ে ধরে। সুমু আহাম্মক বনে গেছে। এমনভাবে হাত মুচড়ে ধরার কারণ বুঝতে পারল না। একবার মুচড়ে ধরা হাতের দিকে তাকাচ্ছে, তো একবার ছেলেটার মুখের দিকে। ছেলেটা অসহ্য ব্যথায় চোখ মুখ কুচকে গোঙাচ্ছে। সুমু শেহরাজের দিকে তাকাতে ভয়ে চুপসে গেল। এতক্ষণে গর্জে থাকা সিংহিনী রূপটা শেহরাজকে দেখে ভেজা বেড়াল হয়ে গেল। রাহিন আর আইয়ুব সবটা শোনার পর ভয়ঙ্কর রেগে গিয়েছিল। নিজের প্রেয়সীকে নিয়ে এমন মন্তব্য দুনিয়ার কোনো প্রেমিক সহ্য করতে পারে না। ওরা দুজনে পারেনি, ছুটে এসেছিল মারার জন্যে। তবে সুমুর কাণ্ড দেখে শেহরাজ তাদের আটকে দেয়, আর এখন শেহরাজের কাণ্ড দেখে ওরাও ভয় পেয়ে গেছে। আইয়ুব রিহানের কানের কাছে ফিসফিসিয়ে বলল, ভাই এসকে কে থামানো দরকার। ও যা খেপেছে, উল্টাপাল্টা কিছু করার আগে ওকে থামাতে হবে। অন্তত সুমুদের সামনে ওকে কিছু করতে দেওয়া যাবে না।
রিহান আইয়ুবের কথায় সম্মতি জানিয়ে দৌড়ে গেল শেহরাজের কাছে, সাথে সব ফ্রেন্ডরা গেল। শেহরাজ এখনো অগ্নিদৃষ্টি নিয়ে হাত মুচড়ে ধরে ছেলেটার দিকে তাকিয়ে আছে। রিফাতের বন্ধুগুলো শেহরাজের অগ্নিদৃষ্টি দেখে ভয়ে সিটিয়ে আছে, চোখ তুলে তাকাচ্ছে না পর্যন্ত ছেলেগুলো। শেহরাজের চোখের প্রতিটি শিরা রক্তবর্ণ ধারণ করেছে, দাবানলের আগুন জ্বলছে ওই চোখ দুটিতে। আইয়ুব শেহরাজের কানের কাছে গিয়ে বলল, মাথা ঠান্ডা করে এসকে, এইখানে সুমু সামিয়ারা আছে, এদের সামনে প্লিজ কোনো উল্টাপাল্টা অ্যাকশন নিস না। শেহরাজ ছেলেটার নাক বরাবর ঘুষি মারল। মুহূর্তে ছেলেটা মুখ থুবড়ে পড়ল সুমুর পায়ের সামনে, নাক দিয়ে গল গল করে রক্ত ঝরছে। গর্জে উঠে শেহরাজ বলল, সে সরি। উপস্থিত সকলে ভয়ে কেঁপে উঠল। সুমু চোখ তুলে তাকানোর সাহস অব্দি পেল না। সামিয়া আর নাজমিন ভয়ের চোটে সারবাজদের পেছনে গিয়ে লুকিয়েছে। ছেলেটা ভয়ের চোটে সুমুর পা ধরে আমতা আমতা করে বলল, সরি বোন, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। শেহরাজ আবারও গর্জে উঠল, বলল, হয়নি, বল সরি মা, আমার ভুল হয়ে গেছে, আজকে আমাকে ক্ষমা করে দিন। আজকের পর আমি সব মেয়েকে মায়ের নজরে দেখবো। ছেলেটা কিছুটা সময় নিয়ে সবটা বলল। শেহরাজ সুমুর দিকে আঙ্গুল তাক করে আইয়ুবের উদ্দেশ্যে বলল, ওদের নিয়ে বাড়ির ভেতরে আয়। সুমু চোখ তুলে তাকালো, আমতা আমতা করে বলল, ওকে আর মারবেন না প্লিজ, ছেড়ে দিন, ছেলেটার হাতটা হয়তো। কথাটা শেষ করতে পারল না সুমু। শেহরাজ গর্জে উঠে আইয়ুবের উদ্দেশ্যে বলল, আমি তোকে কিছু বলেছি আয়ু? আইয়ুব সুমুদের নিয়ে বাড়ির উদ্দেশ্যে পা বাড়ালো, যেতে যেতে বলল, চিন্তা করো না, ওদের আর কিছু বলবে না। সেই রাজ কেমন ছেলে একটু হলেও তো জানো, রেগে গিয়েছিল তাই হালকা মেরেছে, ক্ষমা চেয়েছে, এখন আর কিছুই বলবে না। সুমু স্বস্তির নিঃশ্বাস ফেলে বাড়ির ভেতরে চলে যায়। আইয়ুব সুমুদের অনুষ্ঠানের দিকে যেতে দেখে আবারও শেহরাজদের কাছে ফিরে আসে। শেহরাজ পিছন থেকে শার্ট খামচে ধরে ছেলেটাকে টেনে তুলে ছেলেটার মুখের দিকে তাকিয়ে বলে, আজ তুই তোর জীবনে সব থেকে বড় ভুলটা করে ফেলেছিস। আর সেই ভুলটা কি জানিস? শেহরাজ খানে কলিজায় হাত বাড়িয়েছিস। কি যেন বলেছিল? পুরোই আগুন। ঠিক বলেছিস, আগুনও। দেখ, তুই আগুনের দিকে হাত বাড়িয়েছিস আর সেকা খাবি না, তা কি করে হয় বল? শেহরাজ রিফাতের বাকি ফ্রেন্ডদের দিকে তাকিয়ে বলল, এই তোদের কার কাছে লাইট আছে? একটা ছেলে আমতা আমতা করে বলল, না স্যার। শেহরাজ অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো ছেলেটার দিকে। ভয়ের চোটে ছেলেটা পকেট থেকে লাইটার বের করে শেহরাজের দিকে বাড়িয়ে দিল। আইয়ুবরা নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে, বাধা দিচ্ছে না শেহরাজকে, কারণ তারা জানে বাধা দিয়ে কোনো লাভ নেই। বাধা দিতে গেলে ওদের কপালেও দুঃখ আছে। শেহরাজ লাইটারটা জ্বালিয়ে ছেলেটার হাতের উপর চেপে ধরলো। মুহূর্তে ছেলেটা গগন ফাটিয়ে চিৎকার দিয়ে উঠল। শেহরাজ বিরক্তি নিয়ে তাকালো রাহিনের দিকে। রিফাতকে চোখের ইশারায় দেখিয়ে রাহিনের উদ্দেশ্যে বলল, ওর পকেট থেকে রুমাল বের করে মুখে গুজে দে। নর্দমার কিটটা বড্ড জোরে চিৎকার করছে, এখন কান নষ্ট হলে চলবে না। বিয়ে করে ভবিষ্যৎ বাচ্চার কান্নার আওয়াজ আর বাচ্চার মায়ের কোমরে দুই হাত বেঁধে ঝগড়া শোনার জন্য কান দুটোকে ভালো রাখতে হবে। আইয়ুবরা শেহরাজের কথায় হেসে ফেলল। রাহিন গিয়ে রিফাতের পকেট থেকে রুমাল বের করে রিফাতের মুখে গুজে দিল। শেহরাজ পুনরায় অন্য জায়গায় লাইটার জ্বালিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিল। এইবার আর ছেলেটা চিৎকার শোনা গেল না, শুধু চোখ দিয়ে অনবরত পানি পড়তে লাগলো আর গলা কাটা মুরগির মতো ছটফট করতে লাগলো। শেহরাজ একে একে দুই হাতের কবজি পর্যন্ত জায়গায় জায়গায় পুড়িয়ে দিল। মুখে বলল, আগুনের দিকে হাত বেরিয়েছিলি তাই সামান্য ছাকা দিলাম। যদি আগুন ছুঁয়ে দিতি তাহলে তোর এই হাত দুটো আমি পুরো ছাই করে দিতাম রে, আর তোর বডিটা কেটে টুকরো টুকরো করে রাস্তার কুকুর দিয়ে খাওয়াতাম ইচ্ছা মতো। ইচ্ছা তো করছে তোর এই চোখ দুটো উপড়ে নিই আমি, কিন্তু ওই যে আমার সুইটার বলে গেল তোকে ছেড়ে দিতে, তাই অল্পের ওপর তোকে ছেড়ে দিলাম। আজকের পর কোনো মেয়ের দিকে তোর এই নোংরা হাত বাড়ালে এই শাখাগুলো তোকে আজকের রাতের কথা মনে করিয়ে দেবে। শেহরাজ লাইটারটা রিফাতের বন্ধুগুলোর দিকে ছুঁড়ে মেরে রাহিনকে কিছু একটা ইশারা করে হাত ঝাড়তে ঝাড়তে শীষ বাজিয়ে গান গাইতে গাইতে চলে গেল। হাতটা এমনভাবে ঝাড়লো মনে হলো হাতে কোনো জীবাণু লেগে আছে। রাহিন রিফাতের কাছে গিয়ে বলল, এখনো যে বেঁচে আছো তার জন্য শুকরিয়া আদায় করো, আর আজকের ঘটনা মনে রেখো। অবশ্য মনে পড়া তো পরের কথা, কোনোদিনও ভুলতে পারবে কিনা সন্দেহ আছে। কথাটা বলে রাহিন পকেট থেকে ওয়ালেট বের করলো। ওয়ালেট থেকে 5,000 টাকার একটা কার্ড বের করে রিফাতের বন্ধু সাব্বিরের হাতে দিয়ে বলল, ওকে হসপিটালে নিয়ে যাও, টাকা আরও প্রয়োজন পড়লে এই কার্ডের নাম্বারে কল করো। আর হ্যাঁ, এই ঘটনা তোমাদের 5 কানের বাইরে 6 কান হলে কি হবে বুঝতে পারছো তো? সাব্বির নামের ছেলেটা বড় করে ঢোক গিলে বলল, কেউ জানবে না ভাইয়া। এই তো, দ্যাটস লাইক এ গুড বয়। তাহলে যাও। ছেলেগুলো দৌড়ে গিয়ে রিফাতকে নিয়ে চলে গেল। রাহিনরাও চলে গেল বাড়ির ভেতরে। ভেতরে এসে শেহরাজকে খুঁজলো। শেহরাজের রুমের ভেতরে এসে দেখলো শেহরাজ শাওয়ার নিতে ঢুকেছে। প্রায় 30 মিনিটের মাথায় শেহরাজ শাওয়ার নিয়ে চুল মুছতে মুছতে বেরিয়ে আসলো। লং শাওয়ার নিয়েছে সে।
রুমের মধ্যে সব ফ্রেন্ডদের দেখে একটু অবাক হলো না সে। উল্টে একজন শাহরুখ খানের রিয়েল ফ্যান হিসেবে শাহরুখ খানের মুভির গান গাইতে গাইতে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো সে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে পরিপাটি করতে ব্যস্ত হলো। নিজেকে একদম পারফেক্টভাবে তৈরি করে ফোনের ক্যামেরা অন করে নিজের কিছু ভিডিও ক্লিপ নিল সে। এই পর্যায়ে এসে সারবাজ মুখ খুলল, বলল, এখন কেন শাওয়ার নিলি? শেহরাজ ভাবলেশীনভাবে উত্তর দিল, বলল, তোরা কি আমার রুলস ভুলে গেছিস? তুই তো ওকে মার্ডার করিসনি, তাহলে নোংরা নোংরাই হয়, সেটা বেশি হোক বা কম। নিতে যাবি না? হ্যাঁ যাব। কাল মাঝিকে কথা দিয়েছিলাম না, শেহরাজ খান নিজের কথা আর বরখেলাপ করে না। সব ফ্রেন্ডরা মিলে নিচে চলে গেল। সকলে অনুষ্ঠানে মেতে আছে। শেহরাজ এসে চেয়ারে বসলো। রাহিন গিয়ে মাইক্রোফোনটা হাতে নিয়ে অ্যানাউন্সমেন্ট করলো, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজ একটি সুন্দর দিন। আজ আমার বোন মাইশার হলুদের অনুষ্ঠান। বাট আজ এই অনুষ্ঠানে উপস্থিত থাকা প্রতিটি মানুষের জন্য একটা সারপ্রাইজ আছে, স্পেশালি গার্লসদের জন্য। মেয়েরা সকলে আগ্রহ নিয়ে তাকিয়ে আছে রাহিনের দিকে। সকলের দৃষ্টি রাহিনের উপর। রাহিন আবারও বলল, এখন আমাদের মধ্যে পারফরমেন্স করবে দ্য ওয়ার্ল্ড ফেমাস ওমেন অ্যান্ড নাম্বার 1 বিজনেসম্যান, লাখো মেয়েদের হার্ট থ্রব শেহরাজ খান। কথাটা শোনার সাথে সাথেই সকলে জোরে চেঁচিয়ে উঠল, শেহরাজ শেহরাজ বলে স্লোগান দিতে লাগলো। হঠাৎ লাইট অফ হয়ে গেল, পুরো অন্ধকার হয়ে গেল গার্ডেন। হঠাৎ স্টেজের উপর এক বিন্দু আলো জ্বলে উঠল। সকলের দৃষ্টি আলোর মধ্যে দৃশ্যমান একজন বলিষ্ঠ পুরুষের পিঠের উপর। হোয়াইট শার্ট, ব্ল্যাক প্যান্ট, হোয়াইট স্নিকার্স, শুজ, গলায় মোটা রূপার চেন, বাম হাতে ব্ল্যাক রোলেক্স ঘড়ি, ডান হাতে কালো ব্যাজ, বা হাতের বুড়ো আর অনামিকা আঙ্গুলে ব্ল্যাক রিং পরা। হোয়াইট শার্টের উপর দিয়ে বলিষ্ঠ পিঠের হাতের পেশিবহুল মাংস দৃশ্যমান। শার্টের উপরে দুটো বোতাম খোলা রাখার ফলে ফর্সা বুকের কিছুটা দৃশ্যমান। হাতে গিটার, চারিপাশে আধা চেয়ে আছে শুধু স্পটলাইট শেহরাজের উপর। সুমু এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার খান সাহেবের দিকে। শেহরাজ গিটারে মৃদু সুর তুলল। মাইক্রোফোনের সামনে এসে সুমুর দিকে তাকিয়ে গিটারের সুরে তুলে গান ধরল। গান শেষে সকলের হাততালির বন্যা বয়ে গেল। স্পটলাইট অফ হয়ে গেল। পুরো গার্ডেনে আবারও আগের মতো আলোকিত হয়ে গেল। রাহিন স্টেজের উপর উঠে এলো, মাইক্রোফোন হাতে নিয়ে বলল, শেহরাজ খানের এই দুর্দান্ত পারফরমেন্স দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করলাম। অনুষ্ঠানে উপস্থিত সব মেয়েদের মনে একটাই প্রশ্ন, পারফরমেন্সের সময় শেহরাজ খান কার দিকে তাকিয়েছিল? অন্ধকারে থাকার ফলে কেউ কাঙ্ক্ষিত মানুষটিকে ধরতে পারেনি, শুধু কিছু মানুষ ছাড়া। ইফতিয়ার আগে ফুঁসছে। খুশি বেগম মেয়েকে চোখের ইশারায় শান্ত থাকতে বললেন। শেহরাজের কাছে মেয়েদের ভিড়। সব মেয়েদের ইগনোর করে শেহরাজ বাড়ির ভিতর চলে গেছে। ঘড়ির কাঁটায় রাত 1টা ছুঁই ছুঁই। কেউ এখনো রাতের খাবার খায়নি। আনোয়ার সাহেব বলেছিলেন সকলকে খেয়ে নিতে। সবার একটাই কথা ছিল অনুষ্ঠান শেষ হলে খাবে। অনুষ্ঠান শেষ হবার সাথে সাথে আনোয়ার সাহেব সকলকে খাবারের জায়গায় নিয়ে গেলেন। মাইশার শ্বশুর বাড়ি থেকে আসা সবাই এখন খেয়ে তাড়াতাড়ি রওনা দিবে। রিফাতদের ব্যাপারটা রাহিন ম্যানেজ করে নিয়েছে। সুমু খাচ্ছিল না। সামিয়া বলল, খাচ্ছ না কেন আপু? সুমু উত্তর দেওয়ার আগে রাহিন আনোয়ার সাহেবের উদ্দেশ্যে বলল, বাবা, শেহরাজের খাবারটা আমি রুমে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, নিয়ে যাও। আর বাকি সবাই ঠিকমতো খেয়েছে তো? হ্যাঁ বাবা। খাবারটা নিয়ে চলে গেল রাহিন। সুমু এবার নিশ্চিন্তে খেয়ে রুমে চলে গেল। খুব টায়ার্ড, তাই শুয়ে পড়ল। শেহরাজ রুমে এসে চেঞ্জ করেছে। কালো টি শার্টের উপর কালো হুডি পরেছে। প্যান্ট চেঞ্জ করে অফ হোয়াইট কালারের ট্রাউজার পরেছে। রাহিন খাবারের ট্রেটা টেবিলের উপর রাখলো। শেহরাজ বসে খেতে লাগলো। সারবাজ শেহরাজের পারফরমেন্সের সময় ভিডিও ক্লিপগুলো শেহরাজকে দেখাচ্ছে। খেতে খেতে শেহরাজ সেগুলো দেখছে। সেখানে সুমুর কিছু ছবি আছে যা শেহরাজ লুকিয়ে সারবাজকে তুলতে বলেছিল। সারবাজের কাছে অলওয়েজ ক্যামেরা থাকে। শেহরাজের যাবতীয় ভিডিও শ্যুট, ভিডিও এডিট সারবাজ করে। হলুদের ফটো সেশনের জন্য আলাদা ক্যামেরাম্যান আনা হয়েছিল। সবার ফটোশ্যুট তাকে দিয়ে করানো হয়েছে। সারবাজ শুধু নিজেদের ফটো আর ভিডিও শ্যুট করেছে। সাথে শেহরাজের কথায় সুমুর কিছু ছবি আর ভিডিও শ্যুট করেছে। হঠাৎ আইয়ুব বলল, আজ আমি শেহরাজের সাথে শোবো। শেহরাজ ভ্রু কুচকে তাকিয়ে বলল, কেন? তুই কি আমার বউ যে তোর সাথে বেড শেয়ার করবো? আগে তো করেছিস, তাহলে এখন তোর সাথে ঘুমাতে হলে তোর বউ হতে হবে কেন? আগে তো আমার লাইফে কেউ ছিল না, তাই শেয়ার করেছি। এখন আছে, তাই করবো না। শেহরাজের কথায় আইয়ুব কাঁদো কাঁদো মুখ করে বসে রইল। শেহরাজ ওয়াশরুম থেকে হাত ধুয়ে এসে খাবার প্লেটটা আইয়ুবের হাতে ধরিয়ে দিয়ে সবাইকে রুম থেকে বের করে দিল। আইয়ুবরাও দেরি না করে শুতে চলে গেল। কাল বিয়ের দিন তাড়াতাড়ি উঠতে হবে বলে। শেহরাজ রুমে লাইট অফ করে বিছানায় গা হেলিয়ে দিল। সুমুর কথা ভাবতে ভাবতে চোখ বন্ধ করলো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।